জেবা, ঘুমাচ্ছ না কেন? সকালে কিন্তু আমাদের ঢাকার উদ্দেশ্যে বেরোতে হবে। আরিশানের কথা শুনে জিবা এক মুহূর্তের জন্য ভীষণ অবাক হলো। লোকটা তো ওনার ল্যাপটপের দিকে তাকিয়ে কাজ করছেন, চোখ তো অন্যদিকে রেখেছিলেন। তাহলে ওনার পিঠেও কি চোখ আছে যে ও ঘুমায়নি সেটা বুঝে গেলেন? তবে কি এতক্ষণ লোকটা অলক্ষে ওর ওপর কড়া নজর রাখছিলেন? যেবার এই ভাবনার মাঝে আরিশান মৃধা ল্যাপটপটা বন্ধ করে টেবিলের ওপর রাখলেন, চশমাটা খুলে পাশে রেখে এবার সরাসরি জেবার দিকে চাইলেন। ওনার চোখের সেই তীক্ষ্ণ আর রাশভারী চাউনি দেখে জেবা কিছুটা ভয় পেয়ে গেল। আরিশান একটু ধমকের সুরে বললেন, আর রাত জাগতে হবে না, চোখ বন্ধ করো এবার। আরিশান মৃধার সেই চিরচেনা জল্লাদ মার্কা ধমক খেয়ে জেবার এক সেকেন্ডও দেরি করল না। ভয়ে তড়িঘড়ি করে ওড়নাটা গায়ে জড়িয়ে সত্যি সত্যি চোখ বুজে ঘুমানোর ভান করলো। যেবার এই চটচলতি বাধ্য মেয়ের মতো রূপ দেখে আরিশান মৃধার গম্ভীর মুখের আড়ালে এক চিলতে মুচকে হাসি ফুটে উঠল, যা যেবা দেখতে পেল না। রাত আরো গভীর হলো। ঘড়ির কাঁটা জানান দিল মাঝরাত পেরিয়ে গেছে। পুরো বাড়ি এখন গভীর সুপ্তিতে মগ্ন। আরিশান মৃধা সোফা ছেড়ে ধীর পায়ে খাটের পাশে এগিয়ে এলেন। একটা চেয়ার টেনে তিনি বিছানায় শুয়ে থাকা জেবার একদম মুখোমুখি বসলেন। এরপর কিছুটা ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ঘুমন্ত মেয়েটার দিকে। জেবা এখন গভীর ঘুমে মগ্ন, তবে ঘুমের ঘোরেও অসম্ভব পেটের ব্যথায় বা কোনো অস্বস্তিতে কিছুক্ষণ পর পর তার নাক মুখ কুঁচকে উঠছে। অবুঝ বাচ্চার মতো ঠোঁট দুটো সামান্য ফুলে উঠছে বারবার। আরিশান মৃধা অত্যন্ত গভীরভাবে সেই সূক্ষ্ম জিনিসটা লক্ষ্য করতে লাগলেন। ওনার চোখের দৃষ্টিতে আজ কোনো অবজ্ঞা নেই, সেখানে জেগে বসেছে এক অদ্ভুত মোহগ্রস্তের নেশা। আজ যেন আরিশান মৃধাকে বয়সের কঠিন সমীকরণটা একদম দমাতে পারছে না। সমস্ত সামাজিক নিয়ম, লোকলজ্জা আর বয়সের ব্যবধানে দেওয়াল ভেঙে ওনার মন এক অদ্ভুত টানে এই হাঁটুর বয়সী মেয়েটির প্রতি ঝুঁকছে। উনি জেবাকে আজ এক সম্পূর্ণ ভিন্ন এবং নতুন নারীসুলভ দৃষ্টিতে দেখতে শুরু করেছেন। মনের ভেতর এক তীব্র অবিশ্বাস আলোড়ন কাজ করে বসল ওনার। আরিশান মৃধা নিজের অজান্তেই হাতটা বাড়িয়ে দিলেন। অত্যন্ত আলতো করে জেবার কপালে লেপ্টে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে দিলেন। ওনার আঙ্গুলের উষ্ণ ছোঁয়া জেবার ফর্সা ত্বকে লাগতেই এক অদ্ভুত শিহরণ খেলে গেল আরিশান মৃধার বুকে। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। আরও কিছুটা ঝুঁকে জেবার কোমল কপালে নিজের তপ্ত অধর জোড়া আলতো করে স্পর্শ করালেন। এক অদ্ভুত ভালোবাসার পরশ এঁকে দিলেন ওনার ছোট্ট বোটার কপালে। কিন্তু ঠিক তখনই ঘুমের ঘোরে জেবা একটু নড়াচড়া করে উঠল এবং একটা পাশ ফিরল। যেবারে আকস্মিক নড়াচড়ায় আরিশান মৃধাকে আচমকা ঘোর কেটে বাস্তবে ফিরে আসতে হলো। উনি তড়িঘড়ি করে নিজেকে সরিয়ে নিলেন। নিজের এই আকস্মিক দুর্বলতায় উনি জেবার এই ব্যাঘাত ঘটার উপর কিছুটা বিরক্ত হলেন। মনে মনে এক দীর্ঘশ্বাস ফেললেন। রুমের বারান্দার দরজাটা সামান্য খোলা ছিল, সেখান দিয়ে গলে আসা হালকা রূপালি চাঁদের আলো সরাসরি এসে লেগেছে জেবার দূর্ধফেন ফর্সা মুখশ্রীর ওপর। সেই আলো ছায়ার মায়াজালে জেবাকে কোনো পরীর মতো দেখাচ্ছিল। আরিশান মৃধা জেবা সে নিষ্পাপ ও মোহনীয় মুখ পানে অনেকক্ষণ আচ্ছন্ন হয়ে তাকিয়ে রইলেন। অদ্ভুত তীব্র ঘোরের বর্ষে ওনার অবচেতন মুখ থেকে খুব ফিসফিসিয়ে বেরিয়ে এলো, লুনা। নিজের বলা কথার গভীরতা নিজের কানে পৌঁছাতে আরিশান মৃধা এক দীর্ঘশ্বাস ফেলে চাঁদের আলোর দিকে চেয়ে রইলেন। নিজের ভেতরের অবাধ্য অবদমিত স্বীকারোক্তিটা নিঝুম ঘরের ভারী বাতাসে মিলিয়ে গেল। আরিশান মৃধার বুকের ভেতরটা তীব্র এক অস্থিরতায় মোচড় দিয়ে উঠল। ঘরের চারিদিকের বদ্ধ হাওয়া যেন হঠাৎ করেই ওনার কণ্ঠ রোধ করতে চাইছে। সেখানে আর এক মুহূর্ত টিকে থাকা ওনার পক্ষে অসম্ভব হয়ে পড়ল। চেয়ারটা পেছনে ঠেলে উনি উঠে দাঁড়ালেন। ধীর ভারী পায়ে হেঁটে এসে দাঁড়ালেন ঘরের উন্মুক্ত বারান্দাটায়। রাতের শেষ প্রহরে এক ঝলক শীতল হাওয়া ওনার চশমার কাজ ছুঁয়ে অবিন্যস্ত চুলে দোলা দিয়ে গেল। আরিশান মৃধা দুই হাতে বারান্দার কাঠের রেলিংটা শক্ত করে চেপে ধরলেন, যেন এই মুহূর্তে এটাই ওনার একমাত্র অবলম্বন। চোখ তুলে তাকালেন অনন্ত আকাশের বুকে ছড়িয়ে থাকা কোটি কোটি তারার মেলাটার দিকে। এ তারাগুলোর মাঝেই তো উনি বিগত দীর্ঘ 14টি বছর ধরে নিজের জীবনের সবচেয়ে বড় হারিয়ে যাওয়া অতীতকে খুঁজে বেরিয়েছেন।
ওনার সুখ দুঃখে নীরব সাক্ষী ছিল এই আকাশ। কিন্তু আজ এই গভীর রাতে সে চেনা আকাশের দিকে তাকাতেই ওনার বুকের ভেতর এক অদ্ভুত অচেনা শূন্যতা হাহাকার করে উঠল। একটা দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে এলো। তারাগুলোর দিকে তাকিয়ে উনি মৃদু স্বরে আক্ষেপের সুরে বলে উঠলেন, আজ কেন জানি তোমার শূন্যতাটা আমি ওভাবে ছুতে পারছি না। তুমি কি রাগ করেছো তারা? আরিশান মৃধার গম্ভীর কণ্ঠস্বর রাতের নিস্তব্ধতাকে যেন কাচের মতো ভেঙে খান খান করে দিল। নিজের মনের কাছে নিজের অস্তিত্বটাকে আজ বড় অচেনা ঠেকছে ওনার। বুক ভরে ফুসফুস আর্ত বাতাসে সিক্ত করে উনি আবার শুধালেন, ওটা কি আদৌ কখনো ভালোবাসা ছিল, নাকি কেবলই এক মায়া? আরিশান মৃধা একটু থামলেন। চোখের কোণে জমে থাকা পুরনো স্মৃতির চাদরটা যেন কোনো এক অদৃশ্য ঝড়ে হুট করে ছিঁড়ে গেল। উনি ধীর দৃষ্টিতে তাকালেন আকাশের এক কোণায় অধিপতির মতো জেগে থাকা পূর্ণাঙ্গ চাঁদটার দিকে, যা থেকে ঝরে পড়ছে থালার মতো রূপালী কিরণ। আরিশান মৃধার সঙ্গে নিয়তি আজ এক অদ্ভুত খেলা খেলল। ওনার সমস্ত মনোযোগ, সমস্ত দৃষ্টি আজ আকাশের ওই হাজারো চেনা তারার ভিড়ে আটকে রইল না, বরং ওই রূপলি চাঁদটায় তার সমস্ত মন ও চেতনা তীব্রভাবে কেড়ে নিল। চাঁদের ওই শীতল স্নিগ্ধতা যেন আরিশান মৃধার ভেতরের লৌহ মানবকে এক লহমায় অবশ নুয়ে দিচ্ছিল। উনি অপলক চোখে চেয়ে থেকে অস্ফুট স্বরে বিড়বিড় করে উঠলেন। লুনা। নামটা উচ্চারণ করার সাথে সাথে নিজের অজান্তেই এক পশলা পরম শীতল অনুভূতি ওনার পুরো বুক জুড়ে বয়ে গেল। এক অলৌকিক প্রশান্তি হৃদয়ের প্রতিটি কোণায় আলোড়ন সৃষ্টি করল। আরিশান মৃধা পরক্ষণেই নিজের এই অদ্ভুত ঘোর কাটিয়ে আবার সেই আকাশের তারাগুলোর দিকে তাকালেন। তবে এবার ওনার ঠোঁটের কোণে ফুটে উঠল এক করুণ অপরাধ বোধে জর্জরিত ব্যথার হাসি। একটা অপরাধী মন নিয়ে উনি আবার আকাশের দিকে চেয়ে অবদমিত কণ্ঠে বলে উঠলেন, আই এম সরি তারা। আজকের পর থেকে আমি তোমার কাছে বেইমান, বাট বিলিভ মি, আই এম হেল্পলেস। আমি চাইনি, তাও সারাক্ষণ ওই মেয়েটার কথায় মাথায় ঘোরে। আই জাস্ট কান্ট স্টপ থিঙ্কিং অ্যাবাউট হার। চেয়েও এই ফিলিংস থেকে আমি পালাতে পারছি না। আমি কথা রাখতে পারলাম না তারা। আমি হেরে গেছি ওই মেয়েটার কাছে। মেয়েটা জিতে গেছে, আর তুমি তুমি হেরে গেছো ভাগ্যের কাছে। কথাগুলো শেষ করতে করতে আরিশান মৃধার গলাটা যেন কিছুটা বুঝে এলো। ভারী হয়ে উঠল চোখ। এই নিঃসঙ্গ আকাশের নিচে দাঁড়িয়ে নিজের ভেতরে চরম অসহায়ত্বকে অকপটে স্বীকার করছে। যে অতীতকে উনি দীর্ঘ 14টা বছর ধরে বুকের সবচেয়ে গোপন কুঠুরিতে পরম যত্নে আগলে ধরে রেখে বেঁচেছিলেন, তা এক ঝটকায় একটা অবুঝ চঞ্চল মেয়ে এসে ওনার সেই দুর্ভেদ্য অতীতের দেওয়ালে ফাটল ধরিয়ে দিয়েছে। বারান্দার শীতলতা ছেড়ে উনি আবার ঘরের ভেতরে পা রাখলেন। ওনার অনিচ্ছা সত্ত্বেও দৃষ্টি গিয়ে থমকায় বিছানায়। সেখানে চাদর জড়িয়ে নিশ্চিন্তে ঘুমে মগ্ন হয়ে আছে জেবা। জানালা গলে আসা চাঁদের আলোটা তখনও ওর ঘুমন্ত মুখের একপাশে মায়াবী আলো ছায়ার খেলা খেলছে। আরিশান মৃধা ওর এতকালের কঠিন খোলসটা একপাশে সরিয়ে রেখে একটা দীর্ঘশ্বাস ফেললেন। সকালের নরম আলোটা জানালার ভারী পর্দা গলে ঘরে এসে প্রবেশ করতেই অরির ঘুমটা এক ঝটকায় ভেঙে গেল। সারা শরীরের ক্লান্তি আর এক অদ্ভুত আড়ষ্টতা নিয়ে সে বিছানায় উঠে বসল। চোখ দুটো পিটপিট করে মেলতেই পাশের খালি জায়গাটায় নজর পড়ল। সারিম সেখানে নেই, হয়তো অনেক আগেই উঠে গেছে। অরি একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানার পাশে থাকা সাইড টেবিল থেকে রিডিং গ্লাসটা চোখে পড়ে নিল। এরপর নিজের ফোনটা হাতে নিল। উদ্দেশ্য ছিল সির্ফ সময়টা দেখা, কিন্তু স্ক্রিন আনলক করতে অরি থমকে গেল। স্ক্রিন জুড়ে নোটিফিকেশনের বন্যা বয়ে গেছে। ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। গত দুদিনের এই তুমুল ব্যস্ততা আর ওলটপালট পরিস্থিতির চক্করে সে নিজের ফোনটা ঠিকমতো খুলেই দেখেনি, যেমনটা তেমনই পড়েছিল। অরি গভীর কৌতূহল আর কিছুটা সংশয় নিয়ে ফেসবুকে নোটিফিকেশন বারটা ওপেন করলো। ওপেন করতেই অরি চোখ জোড়া চড়ক গাছ। ওর একটা সাধারণ প্রোফাইল, যেখানে ও মাঝে মধ্যে সামান্য কিছু মোটিভেশনাল পোস্ট শেয়ার করত,
সেখানে কমেন্ট বক্সে প্রায় 20,000-এর মতো কমেন্ট দেখা যাচ্ছে। অরি পুরো বোকা বনে গেল, মাথা কাজ করছে না ওর। এত কমেন্ট ওকে কে করলো, আর কেনই বা করবে? সে কাঁপতে থাকা আঙ্গুলে কমেন্ট বক্সটা স্ক্রল করতে লাগলো, কিন্তু ভেতরের কমেন্টগুলো দেখে অরি একেবারে তাজ্জব বনে গেল। সবাই ওকে কংগ্রাচুলেশন জানাচ্ছে। কেউ কেউ লিখেছে ইউ আর এ লাকি গার্ল, কেউ লিখেছে দুজনকে খুব মানিয়েছে, একেবারে মেড ফর ইচ আদার। আবার একদল লিখেছে আমাদের মন্ত্রী এত রোমান্টিক, ভাবাই যায় না। অরি মাথায় কিছুই ঢুকছে না। লোকজন এসব কি হাবিজাবি বলছে? ও লাকি গার্ল মানে কি? আর মন্ত্রী রোমান্টিক হওয়ার সাথে ওর কি সম্পর্ক? অরি এবার মূল পোস্টার দিকে তাকালো এবং দেখার সাথে সাথে ওর হাতের ফোনটা প্রায় হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো। বিস্ময়ে স্তব্ধতায় পাথর হয়ে গেল। পর্দার ওপারে স্ক্রিনে ঠিক মাঝখানে জ্বলজ্বল করছে সারিম, আর ওর সেই দিনের সেই আকস্মিক সারিমের দেওয়া জোর করে কিস করার ঘনিষ্ঠ ছবিটা। সারিম ওটাকে পোস্ট করেছে। শুধু পোস্টই করেনি, ছবির ওপরে একটা সংক্ষিপ্ত অথচ চড়া ক্যাপশন দিয়েছে, মাই পার্সোনাল প্রপার্টি। সারিম নিজের অফিসিয়াল ভেরিফাইড আইডি দিয়ে অরিকে মেনশন করেছে, আর তার উপর রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করে দিয়েছে, ম্যারিড। পুরো সোশ্যাল মিডিয়ায় এখন এই ছবি নিয়ে তোলপাড় চলছে। অরির রাগে, লজ্জায় আর দুঃখে নাকের পাটাতন ফুলে ফেঁপে উঠল। দাঁত কিরমির করে সে এবার ইনবক্সটা চেক করতে আটকে উঠল। শত শত চেনা অচেনা মানুষকে মেসেজ পাঠিয়ে ইনবক্স ভরে ফেলেছে। মিডিয়া, বন্ধু বান্ধব, চেনা পরিচিত, কারো কৌতূহলে শেষ নেই। অরি এসব আর নিতে পারছে না। ওর কান দুটো গরম হয়ে আসছে। এই বেহায়া লম্পট লোকটার দ্বারা সব সম্ভব। অরি মনে মনে প্রতিজ্ঞা করলো সারিমকে সে আর কিছুতেই ছাড়বে না। আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। অনেক সহ্য করেছে এসব, আর না। রাগ ও ক্ষোভে ফুঁসতে ফুঁসতে অরি বিছানা থেকে নেমে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। সিঁড়ি বেয়ে দোতলায় নামতে সে সারিমের ঘরের দিকে গেল, কিন্তু সেখানে সারিমকে পাওয়া গেল না। ঘরটা ফাঁকা। অগত্যা অরি ভেবে নিল হয়তো সারিম নিচে ড্রয়িং রুমে বা ডাইনিংয়ে আছে। সে দ্রুত পায়ে নিচে নেমে এলো, কিন্তু পুরো নিচতলাটা যেন এক অদ্ভুত খা খা নীরবতায় ডুবে আছে। সারিম এখানেও নেই। অরি যখন আবার ওপরে গিয়ে ওকে খোঁজার সিদ্ধান্ত নিতে যাবে, ঠিক তখনই সদর দরজার ওপাশ থেকে এক মহিলার কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠস্বরটা বড্ড দুর্বল, অথচ এক অদ্ভুত টান রয়েছে তাতে। মহিলাটি আরিশান মৃধা আর সারিমের নাম ধরে উচ্চ স্বরে ডাকতে ডাকতে ভেতরের দিকে এগিয়ে আসছিল। অরি অবাক হয়ে দরজার দিকে ঘুরে তাকালো, এবং তাকানোর সাথে সাথেই সে যেন একদম জ্যান্ত ভূত দেখার মতো চমকে উঠল। সামনের দরজার চৌকাঠে দাঁড়িয়ে থাকা মহিলাটির পরনে একটা হাসপাতালের অ্যাপ্রন জড়ানো, মুখটা ক্লান্ত ও ফ্যাকাশে। অরি অবিশ্বাস্যের দৃষ্টিতে মহিলাটির মুখের দিকে তাকালো, আর তার পরক্ষণেই ড্রয়িং রুমের দেওয়ালে টাঙানো বিশাল সোনালি বর্ডারের ফটো ফ্রেমটার দিকে তাকালো, যে ফ্রেমে সারিমের প্রয়াত মায়ের ছবি বছরের পর বছর ধরে হাসি মুখে ঝুলছে। দেওয়ালে টাঙানো ছবির সেই মুখ আর চোখের সামনে দাঁড়িয়ে থাকা এই রক্তমাংসের মুখটা হুবহু এক। এক চুলও এদিক ওদিক নেই। অরির পুরো শরীর ভয়ে হিম হয়ে গেল। মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। ওর অবচেতন মন সগর্বে ঘোষণা করলো সে জ্যান্ত ভূত দেখছে। 14 বছর আগে মারা যাওয়া মানুষ কিভাবে এভাবে হেঁটে চলে বেড়াবে? ভয়ে অরির গলা দিয়ে আর কোনো স্বাভাবিক আওয়াজ বেরোলো না। সে সারিমের নাম নিয়ে এক তীব্র চিৎকার চিল্লানি মেরে উল্টো পথে দৌড় দিল। সারিম, বাঁচান। অন্ধের মতো দৌড়াতে গিয়ে কারো শক্ত চওড়া বুকে গিয়ে সজোরে ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে ছিটকে পড়ার আগেই সামনে চেনা অবয়ব কালো টি শার্ট পরা সারিমকে দাঁড়িয়ে থাকতে দেখে অরি এক মুহূর্ত সময় নষ্ট করল না। ভয়ে চরম সীমানায় পৌঁছে সে এক লাফে সারিমের কোলে ব্যাঙের মতো উঠে বসল। 2 হাত দিয়ে সারিমের গলা শক্ত করে পেঁচিয়ে ধরে 2 পা ওর কোমরে লক করে দিয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, সারিম, আপনার মায়ের ভূত এসেছে। ওই দেখুন, দরজায় আপনার মায়ের ভূত দাঁড়িয়ে আছে। সারিম আচমকা অরির এই আকস্মিক আক্রমণে কোলে লাফিয়ে ওঠায় পুরোপুরি অপ্রস্তুত হয়ে পড়েছিল। সে অরিকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে 2 হাত দিয়ে ওর কোমর শক্ত করে ধরে রাখল। অরির এমন অদ্ভুত কথা আর পাগলামি সারিমের মাথায় ঢুকল না। সে ভ্রুকুচকে বিরক্তির সুরে বলল,
কিছু বলতে বলতে বকছো চন্দ্রিমা? ভূত আসবে কোত্থেকে? অরি নিজের এক হাত সারিমের গলা থেকে ছুটিয়ে কাঁপতে থাকা আঙ্গুল দিয়ে সদর দরজার দিকে নির্দেশ করলো। সারিম অরির হাতে দেওয়া সেই তীব্র ভীতির দৃষ্টি অনুসরণ করে সোজা সামনের দিকে তাকালো এবং তাকানোর সাথে সাথে এতক্ষণ অরিকে সামলাতে থাকা সেই চতুর সাহসী ও নির্ভীক সারিম নিজেও যেন এক লহমায় বোবা হয়ে গেল। তার হাতের বাঁধন শিথিল হয়ে এলো, চোখের মণি দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। বেচারা নিজেও ঠিক অরির মতোই জ্যান্ত ভূতের মতো চমকে উঠে স্তব্ধ হয়ে চেয়ে রইল দরজার দিকে। ওখানে দাঁড়িয়ে আছেন স্বয়ং আন্তারা মৃধা। সদর দরজার চৌকাঠে দাঁড়িয়ে থাকা রক্ত মাংসের অবয়বটার দিকে তাকিয়ে সারিমের ভেতরের সমস্ত চাতুর্য আর সাহস যেন এক পলকে কর্পূরের মতো উড়ে গেল। কোল ঘেঁষে ঝুলে থাকা অরি তখনও ওর গলা জড়িয়ে ধরে ভয় কাঁপছে। সারিম নিজের চোখের পলক কয়েকবার ফেলে দেখার চেষ্টা করলো চোখের সামনে এটা অবাস্তব কোনো মায়া নাকি সত্যি কোনো অলৌকিক দৃশ্য। বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর সারিম নিজের শুকনো গলাটা কোনো মতে ভিজিয়ে নিল। তারপর চোখের মণিজোড়া ছোট ছোট করে আন্তারা মৃধার দিকে সোজা তাকিয়ে অদ্ভুত তেদর গলায় জিজ্ঞেস করলো, কি আপনি ভূত আন্টি? আমার মায়ের ছদ্মবেশ নিয়ে এখানে কেন এসছেন? সারিমের মুখে এমন উদ্ভট এবং বেয়াড়া প্রশ্ন শুনে দরজায় দাঁড়িয়ে থাকা ক্লান্ত জীর্ণ মহিলাটির চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি অত্যন্ত দুর্বল ও কাঁপো কাঁপো গলায় হাত বাড়িয়ে দিয়ে বললেন, আমি তোমার মা সারিম, কোনো ভূত নই। সারিম ওনার এই আবেগী কথায় বিন্দুমাত্র গলল না। সে নিজের ডান ভ্রুটা তেরছাভাবে উঁচিয়ে কোল থেকে অরিকে আলতো করে মেঝেতে নামিয়ে দিয়ে এক কদমে এগিয়ে এলো। এরপর হাত নাড়িয়ে বলল, দেখেন ভূত আন্টি, মিথ্যা বলে আমার হাত থেকে একদম পার পাবেন না। আমি জানি আপনি মিথ্যা বলছেন। আমার মা সেই কবেই টপকে গেছে। 14 বছর পর কোমা থেকে ফিরে নিজের কলিজার টুকরো ছেলের মুখ থেকে এমন টপকে গাছের মতো শব্দ শুনে আন্তারা মৃধার বুকটা ধক করে উঠল। তিনি নিজের এক হাত বুকে চেপে ধরে তীব্র এক অভিমান নিয়ে বিস্ময় নিয়ে বললেন, সারিম, এসব তুমি কি বলছো নিজের মায়ের সম্পর্কে? সারিম নিজের বুকটা টান টান করে দাঁড়ালো, যেন সে কোনো দুর্ধর্ষ চোরকে জেরা করছে। অত্যন্ত অনমনীয় গলায় বলল, আমি যা বলছি সত্যিই বলছি। ভূত হয়ে আপনি এখানে কেন এসছেন? দেখুন, আমার বাপ এখন সবেমাত্র বিয়ে করছে। এখন কি আপনি আমার বাপের সংসারে আগুন লাগাতে এসছেন? ছেলের মুখে এ বয়সে এসে বাপের বিয়ের কথা এবং ওনার আশাকে সংসারে আগুন লাগানোর সাথে তুলনা করতে দেখে আন্তারা মৃধার মাথা ঘুরে ওঠার জোগাড় হলো। তিনি দরজার দেওয়ালটা শক্ত করে ধরে আকুতি ভরা গলায় বললেন, সারিম, বাবা আমার কথা শোনো মায়ের, আমি তোমার মা। সারিম এবার 2 হাত কোমরে রেখে মুখটা বাঁকিয়ে বলল, কি প্রমাণ আছে আপনার কাছে যে আপনি আমার মা? আন্তারা মৃধা এবার চরম ধর্মসংকটে পড়লেন। নিজের জন্ম দেওয়া ছেলেকে প্রমাণ দিতে হবে যে তিনি তার জন্মদাত্রী। তিনি ক্ষণিকের জন্য একটু থমকে কিছু একটা ভাবলেন। অতীতের স্মৃতির পাতা হাতড়ে ছেলে ছোটবেলার কথা মনে করার চেষ্টা করলেন। তারপর অত্যন্ত গম্ভীর ও নিশ্চিন্ত গলায় বললেন, তোমার বাম পাছায় একটা কালো রঙের জন্মদাগ আছে। আন্তারা মৃধার মুখ থেকে এই অতীব গোপন ও স্পর্শকাতর তথ্যটি বের হওয়া মাত্রই সারিম যেন তড়িৎ পৃষ্ঠের মতো চমকে উঠল। ওর চোখ দুটো গোল গোল হয়ে গেল। এই ভূত ওর জীবনের এত বড় একটা সিক্রেট, আর এসব ব্যাপারে কিভাবে জানলো? সারিমের এই আকস্মিক ভরকে যাওয়া দশা দেখে পাশে দাঁড়িয়ে থাকা অরি নিজের ভয়ডর ভুলে চরম কৌতূহল নিয়ে সারিমের দিকে তাকালো। সে সারিমের একটু কাছে ঘেঁষে এসে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, সত্যি কি আপনার পাছায় জন্মের কালো দাগ আছে? অরির এই অসময়ের কৌতূহল দেখে সারিম রাগে লাল হয়ে উঠল। সে চট করে অরির দিকে ঘুরে এক রাশ চোখ রাঙানি দিয়ে তড়িৎ কণ্ঠে বলল, চুপ থাক মহিলা। অরিকে থামিয়ে দিয়ে সারিম এবার দ্বিগুণ ক্ষোভ নিয়ে আন্তারা মৃধার দিকে তেড়ে গেল। সে নিজে 2 হাত নাচিয়ে অত্যন্ত তেজালো গলায় বলতে লাগলো, নির্লজ্জে ভূতনি মহিলা। ভূত হয়ে নিশ্চয় আমার ওটা লুকিয়ে লুকিয়ে চুরি করে দেখে। এখন বলছেন? বলি হায়, লজ্জা করো না অন্যের জামার গোপন জিনিস এভাবে দেখতে? আজ ভূত না হয়ে অন্য কিছু হলে আপনাকে ঠিকই বুঝিয়ে দিতাম এ মৃধা আবরার শাড়িম আসলে কে জিনিস।
নিজের জন্ম দেওয়া ছেলের মুখ থেকে এমন চরম বেহায়াপনা আর অদ্ভুত যুক্তির কথা শুনে আন্তারা মৃধা যেন আকাশ থেকে পড়লেন। ছেলের এই চরম নৈতিক অধঃপতন দেখে তিনি গভীর এক হতাশায় নিমজ্জিত হলেন। নিজের কপালে হাত রেখে ম্লান ক্ষুব্ধ কণ্ঠে বললেন, আমি কখনো ভাবিনি আমি চলে যাওয়ার পর তোমার বাবা তোমাকে এসব শিখিয়েছে। নিজে জন্মদাত্রী মায়ের এই অপবাদ সরাসরি গিয়ে লাগলো আরিশান মৃধার ওপর। সারিম নিজের বাবার ওপর যতই খ্যাপা থাকুক না কেন, অন্য কেউ ওনার নামে কিছু বললে সে বিন্দু মাত্র সহ্য করার পাত্র নয়। সারিমের চোখ দুটো কঠিন গাম্ভীর্য রূপ নিল। সে তর্জনী উঁচিয়ে অত্যন্ত কড়া ও কর্কশ গলায় জবাব দিল, মুখ সামনে কথা বলুন। আমার বাপ সম্পর্কে এসব বলার আগে 10 বার ভেবেচিন্তে কথা বলুন। ড্রয়িং রুমের ভেতর যখন সারিম আর আন্তারা মৃধার মধ্যকার বাদানুবাদ চরমে, ঠিক তখনই সদর দরজার ওপাশ থেকে ভেসে এলো সুপরিচিত ভারী জুতোর নিক্কণ। আরিশান মৃধা আর জেবা সবে মাত্র ফিরে ঘরের ভেতর প্রবেশ করছেন। জেবার ক্লান্ত মুখশ্রীর পাশে আরিশান মৃধার চিরচেনা সেই গম্ভীর রাশভারী অবয়ব। সামনে দাঁড়িয়ে থাকা আন্তারা মৃধা নতুন কারো পায়ের শব্দ পেয়ে ধীর পায়ে ঘুরে পেছনের দিকে তাকালেন। আর তাকানো মাত্রই ওনার চোখ দুটো ঠিকরে যেন এক মহাজাগতিক আনন্দ খেলে গেল। সামনে দাঁড়িয়ে থাকা আরিশান মৃধাকে দেখার পর তিনি নিজের শরীরের সমস্ত দুর্বলতা এক নিমিষে ভুলে গেলেন। তীব্র এক আকুলতায় প্রায় দৌড়ে গিয়ে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আরিশান মৃধা 1 সেকেন্ডের মধ্যে কি থেকে কি হয়ে গেল তার কিছুই বুঝতে পারলেন না। ওনার হাত দুটো শূন্যে ঝুলে রইল। এভাবে হুট করে এক অচেনা নারীর স্পর্শে ওনার সমস্ত শরীর শক্ত হয়ে গেল। এদিকে পাশে দাঁড়িয়ে থাকা জেবা আচমকা এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালো। যখন সে মহিলাটির মুখের দিকে ভালো করে তাকালো, তখনই জেবার চোখ দুটো অবিশ্বাসে কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। পুরো হাত পা তীব্র এক আশঙ্কায় কাঁপতে শুরু করলো। বুকের ভেতরটা কে যেন ওলটপালট করে দিল। হৃৎপিণ্ডের স্পন্দন সশব্দে কানের পর্দায় আছড়ে পড়তে লাগলো। সে অবশ পায়ে 2 কদম পিছিয়ে গেল। মহিলাটি আরিশান মৃধার বুকের ভেতর মুখ লুকিয়ে তীব্র কান্নায় ভেঙে পড়লেন। ওনার অবশ ঠোঁট থেকে অত্যন্ত আবেগী কণ্ঠে এক গভীর ডাক ভেসে এলো, আরিশান। আরিশান মৃধার পরিচিত কণ্ঠ স্বর শুনতে পেয়ে চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। ভেতর থেকে এক তীব্র ঝাঁকুনি ওনাকে নাড়া দিয়ে গেল। হাত পা মুহূর্তের মধ্যে অবশ হয়ে এলো। ভেতরের অবচেতন মন চিৎকার করে উঠল, এটা কিভাবে সম্ভব? যে মানুষটাকে 14 বছর আগে মৃত ঘোষণা হয়েছিল, সে কিভাবে আজ এতগুলো বছর পর ওনার সামনে জ্যান্ত দাঁড়িয়ে ওনাকে জড়িয়ে ধরে আছে? আরিশান মৃধার দৃষ্টি একবারের জন্য বুকের সাথে লিপ্টে থাকা নারীর দিকে গেল না, বরং ওনার চোখ দুটো হন্যে হয়ে ছুটে গেল পাশে দাঁড়িয়ে থাকা জেবার দিকে। জেবা তখন স্তব্ধ হয়ে এক দৃষ্টিতে আন্তারা মৃধার দিকেই চেয়ে আছে। ওর ফর্সা মুখটা ফ্যাকাশে সাদা হয়ে গেছে, চোখের কোণায় এক চিলতে জল চিকচিক করছে। আরিশান মৃধার বুকের ভেতরটা হুট করে এক তীব্র অপরাধ বোধ আর যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। সে কেন যেন জেবার সামনে এই মুহূর্তে আন্তারাকে জড়িয়ে ধরতে পারছে না। এক অদ্ভুত অদৃশ্য দেওয়াল ওনাকে আষ্টে পৃষ্ঠে গ্রাস করে ফেলেছে। জেবারে নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে ওনার হাত দুটো অবশ হয়ে ঝুলে রইল। আন্তারা মৃধা আরিশান মৃধার এই জড়তা টের পেলেন না। তিনি ওনার বুকে মুখ ঘষে অত্যন্ত আকুলতা জড়ানো কণ্ঠে বলে উঠলেন, আরিশান, আমার ভালোবাসা, আমাকে ছাড়া এতদিন তুমি নিশ্চয়ই খুব কষ্টে ছিলে। দেখো, তোমার তারা ফিরে এসেছে। এবার আর তোমাকে কখনো ছেড়ে যাব না। আগেরবার পারলেও নিয়তি এবার আর আমাদের আলাদা করতে পারবে না। এদিকে ড্রয়িং রুমের এক কোণায় দাঁড়িয়ে এই পুরো দৃশ্যটা দেখে সারিম নিজের চোয়াল শক্ত করে ফেলল। মনে মনে চরম বিরক্তিতে বিড়বিড় করে উঠল, কত বড় ডাহা মিথ্যা কথা। প্রতিবারই উনি আমার বাপের ভালোবাসা, আবার নিজে ভালোবাসাকে ছেড়ে ভাগবে, আর দোষ দেবেন নিয়তির। বেটি ভন্টের ঘরে ভণ্ড একটা। বুকের উপর আছড়ে পড়া আন্তারা মৃধার কাঁদো কাঁদো আকুতি আরিশান মৃধাকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। কিন্তু ওনার হাত দুটো অবশ্যই শূন্যেই ঝুলে রইল। আন্তারা মৃধাকে ফিরিয়ে জড়িয়ে ধরার কোনো তাগিদ ওনার ভেতর জাগলো না। আরিশান মৃধার চোখ দুটো তখনও অবাধ্য হয়ে খুঁজে বেড়াচ্ছিল পাশে দাঁড়িয়ে থাকা জ্যান্ত পাথর হয়ে যাওয়া জেবাকে। জেবার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখ আর চোখের কোণে চিকচিক করা জল ওনার বুকের ভেতর এক তীব্র অপরাধ বোধের জন্ম দিল।
আরিশান মৃধা আলতো কিন্তু দৃঢ় হাতে নিজের বুক থেকে আন্তারা মৃধাকে সরিয়ে দিলেন। ওনার ভালোবাসার তারা আজ ওনার সামনে রক্ত মাংসের শরীরে দাঁড়িয়ে আছে, অথচ ওনার হৃদস্পন্দন থমকে গেছে। যেখানে খুশিতে আত্মহারা হওয়ার কথা ছিল, সেখানে আরিশান মৃধার পুরো মন জুড়ে এক কালচে বিষণ্ণতা ভর করেছে। নিজের অনুভূতিটাই ওনার কাছে এক মস্ত বড় ধাঁধা হয়ে দাঁড়িয়েছে। 14 বছর আগে মৃত ঘোষণা হওয়া একটা মানুষ কিভাবে আজ এভাবে ফিরে আসতে পারে, এটা ওনার কাছে অলৌকিক কোনো ঘটনা নয়, বরং এক অবিশ্বাস্য ঘোর বলে মনে হতে লাগলো। ড্রয়িং রুমে থমথমে পরিবেশ কিছুক্ষণের জন্য এক অদ্ভুত গাম্ভীর্যে রূপ নিল। সোফায় মুখোমুখি হয়ে সে আছেন আন্তারা মৃধা। ঠিক তার সামনের একক সোফায় গম্ভীর মুখে বসে আছেন আরিশান মৃধা। পাশের সোফায় সারিম আর অরি পাশাপাশি বসে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এক কোণে জিবা দাঁড়িয়ে, সে সোফায় বসার সাহস পাচ্ছে না। ড্রয়িং রুমের এক কোণায় দেওয়াল ঘেঁষে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে, যেন এই মৃধা পরিবারের কোনো দৃশ্যই তার আজ কোনো অধিকার নেই। আরিশান মৃধা একটা দীর্ঘশ্বাস ফেলে চশমাটা ঠিক করলেন। ওনার রাশভারী চোখ দুটো আন্তারার উপর নিবদ্ধ করে অত্যন্ত শান্ত অথচ ভারী গলায় প্রশ্ন করলেন, এই 14টা বছর তুমি কোথায় ছিলে আন্তারা? যদি বেঁচেই ছিলে তবে এতগুলো দিন নিজেকে এভাবে লুকিয়ে রেখেছিলে কেন? আন্তারা মৃধা ওনার চোখের জল মুছে অত্যন্ত দুর্বল কণ্ঠে বলতে শুরু করলেন, আমার কিছুই জানা নেই আরিশান। সেদিন সেই জ্বলন্ত ঘর থেকে কারা বা আমাকে বাঁচিয়েছিল আমি জানি না। আজ সকালে আমার জ্ঞান ফেরে। আমি নিজেকে একটা অচেনা হাসপাতালের বেডে আবিষ্কার করি। চারিদিকের ওই অপরিচিত পরিবেশ আর অচেনা মানুষদের দেখে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে নিজের মানসিক ভারসাম্য সামলাতে না পেরে হাসপাতাল থেকে পালিয়ে আসি। তারপর দীর্ঘ সময় আমার স্মৃতিও ঠিকঠাক কাজ করেনি। শুধু আমাদের বাড়ির ঠিকানাটা স্পষ্ট মনে ছিল তখন। আন্তারা মৃধার এই করুণ কষ্টের কথা শুনে যেবার মনের ভেতর একটা তীব্র কষ্টের মোচড় দিয়ে উঠল। একজন নারীর এমন অসহায়ত্বের গল্প শুনেই তার বড্ড দুঃখ হলো, কিন্তু তার নিজের ভাগ্যের পরিহাসের কথা ভেবে বুকটা ফেটে যাচ্ছিল। আরিশান মৃধা আন্তারার কথাগুলো শুনে কিছুক্ষণের জন্য ভাষা হারিয়ে ফেললেন। উনি কি বলবেন বা ওনার প্রতিক্রিয়া কি হওয়া উচিত তা বুঝতে পারলেন না। তবে ওনার অবচেতন মন বারবার ছুটে যাচ্ছিল জেবার দিকে। উনি আর চোখে একবার জেবার দিকে তাকালেন। জেবা তখন 2 হাত দিয়ে নিজের ওড়নাটা শক্ত করে চেপে ধরে মাথা নিচু করে আছে। নিজের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরেছে, যেন কোনো মতেই ভেতরের উপচে আসা কান্নাটা বাইরে প্রকাশ না পায়। মেয়েটা যে নিজের সর্বশক্তি দিয়ে কান্না চেপে রাখার আপ্রাণ চেষ্টা করছে, আরিশান মৃধা তা এক পলকেই বুঝে ফেলল। ওনার বুকের ভেতরটা আবার অস্থির হয়ে উঠল। ঠিক তখনই এই আবেগঘন পরিবেশটাকে এক ঝটকায় হালকা করতে পাশ থেকে সারিম হঠাৎ আন্তারা মৃধার উদ্দেশ্যে বলে উঠল, তা তোমার ওই ভেগে যাওয়া লাভার বয়, মানে সে মহান প্রেমিক পুরুষ তোমাকে হঠাৎ পুড়িয়ে মারতে চলো কেন? আমরা তো শুনতাম তোমরা একে অপরকে অনেক পেয়ার কাটতে হও। হঠাৎ করে ওনার মোড সুইং করলো কেন? যদি বলতে একটু আমরাও শুনি। সারিমের মুখে এমন সরাসরি খোঁচানো প্রশ্ন শুনে আন্তারা মৃধা চরম লজ্জা আর অপরাধবোধে কুঁকড়ে গেলেন। নিজের ছেলের সামনে নিজের অতীতের এমন কালো অধ্যায় বলতে ওনার বুক কাঁপছিল। তবুও তিনি সত্যটা আর গোপন রাখতে পারলেন না। মাথা নিচু করে ম্লান কণ্ঠে বললেন, সে আমাকে নয়, সে ভালোবেসেছিল আমার বাহ্যিক রূপ আর আমার বাবা আমার জন্য রেখে যাওয়া সম্পত্তিতে। যখন সে আমার কাছ থেকে সব কিছু হাতিয়ে নেওয়া শেষ হলো, তখন সে তার আসল রূপ বের করতে শুরু করলো। দিনের পর দিন টাকার জন্য আমার উপর অমানসিক নির্যাতন করত। ওনার শেষ নজরটা ছিল আমার আর আরিশানের বিয়ের শেষ স্মৃতি আংটিটার ওপর। আমি আরিশানের শেষ চিহ্নটা হাতছাড়া করতে চাইনি, তাই ওনাকে দেইনি। আর সেই ক্ষোভ থেকেই লোকটা আমাকে এই বন্ধ ঘরে আটকে রেখে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়ে চলে আসে। এরপর আমার আর কিছুই মনে নেই। আন্তারা মৃধার কথাগুলো কেন যেন সারিম আর আরিশান মৃধা কারোরই বিশ্বাসযোগ্য মনে হলো না। তারা দুজন খুব ভালো করেই আন্তারা মৃধাকে চিনে। সামান্য একটা আংটির জন্য কেউ কাউকে আগুনে পুড়িয়ে ফেলা অবিশ্বাস্য। যে কেউ এটা শুনলে বিশ্বাস করবে না। তবুও সারিম কিছুই আর জিজ্ঞাসা করলো না এসব ব্যাপার নিয়ে।
সে অত্যন্ত আফসোসের ভান করে নিজের মুখটা কুঁচকে বলে উঠল, সো স্যাড। বন্ধু মনে ভালোবাসলো না, সে বেমানে নিকলা। সিরিয়াস মুহূর্তে সারিমের এমন অদ্ভুত মন্তব্য শুনে আরিশান মৃধা হুট করে ফিক করে হেসে দিলেন। যদিও আরিশান মৃধার মতো একজন রাশভারী মানুষের মুখ থেকে এই অসময়ে হাসিটা বড্ড বেমানান আর অদ্ভুত ঠেকল, কিন্তু ওনাকে হাসতে দেখে পাশে বসে থাকা অরিও হেসে দিল। সোফায় বসে থাকার মাঝে অরির হাতের ফোনটা হঠাৎ অনবরত কেঁপে উঠল। স্ক্রিন জুড়ে একের পর এক নোটিফিকেশনের বন্যা। কৌতূহল সামলাতে না পেরে অরি ফোনটা ওপেন করতে দেখলো একটা অপরিচিত মেয়ের অ্যাকাউন্ট থেকে পরপর অনেকগুলো মেসেজ এসছে। অরি প্রকুচকে আরডির নামটা দিকে তাকালো, আহিলা সোনাম। নামটা দেখে অরির মনে একটু কৌতূহল জাগলো মেসেজটা একবার পড়ে দেখার। ড্রয়িং রুমের এই থমথমে আর অদ্ভুত পরিবেশের মধ্যে বসে মেসেজগুলো পড়া চেয়ে একা বসে দেখাটাই ওর কাছে শ্রেয় মনে হলো। তাছাড়া সে বেশ বুঝতে পারছে এখানে এখন আর কোনো কাজ নেই, ওনাদের পারিবারিক ঝামেলা ওনারাই মেটাক। অরি সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে নিজের ঘরের উদ্দেশ্যে ধীর পায়ে হাঁটা দিল। অরিকে ওখান থেকে চলে যেতে দেখে জেবাও আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে চাইল না। এ ঘরের বাতাস যেন তাকে শ্বাসরোধ করে মেরে ফেলছে। সে অত্যন্ত দ্রুত পায়ে অরির পিছু পিছু সেখান থেকে প্রস্থান করলো। আরিশান মৃধা পুরোটা সময় কেবল এক দৃষ্টে জেপা চলে যাওয়া পথের দিকেই তাকিয়ে রইলেন। ওনার চোখের ভেতরের গভীর বিষাদ ও অস্থিরতা কেউ খেয়াল না করলেও সারিমের চোখ এড়াতে পারল না। সারিম নিজেও এবার এখানে থাকা আর প্রয়োজন বোধ করলো না। তার বাবার ঝামেলা বাবাই সামলাক। সত্যি বলতে এত বছর পর নিজের জন্মদাত্রী মাকে চোখের সামনে জ্যান্ত দেখেও সারিমের ভেতর কোনো রকম অনুভূতির সঞ্চার হচ্ছে না। ওর কাছে আন্তরা মৃধা বেঁচে থাকাও যা, না থাকাও তাই। ছোটবেলা থেকে মায়ের অবহেলা আর উদাসীনতা পেতে পেতে সে বড় হয়েছে। তাতে মায়ের প্রতি সমস্ত টান অনেক আগেই কর্পূরের মতো উড়ে গেছে। এত বছর পর মা বেঁচে আছে জেনেও ওর মনে কোনো ভাবাবেগ নেই। সারিম সোফা থেকে উঠে সোজা ওপরে নিজের রুমের দিকে চলে গেল। কালকের বাতিল হওয়া মিটিংটা আজও হতে চলেছে। সবাই একে একে চলে যেতে বিশাল ড্রয়িং রুমটা একদম খা খা আর থমথমে হয়ে গেল। দীর্ঘক্ষণের এক রুদ্ধশ্বাস নীরবতা গ্রাস করলো চারপাশকে। অবশেষে আরিশান মৃধাই প্রথম মুখ খুললেন। তিনি আন্তরা মৃধার দিকে চেয়ে অত্যন্ত গভীর ও নিরাসক্ত গলায় বললেন, এখন তোমার বিশ্রাম নেওয়ার প্রয়োজন আন্তরা। অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে। বাকি সব কথা পরে শুনলেও চলবে। আমার একটা অত্যন্ত জরুরি কাজে এখনই বাইরে যেতে হবে। আন্তরা মৃধা কিছুক্ষণ চুপ করে আরিশানের মুখের দিকে তাকিয়ে রইলেন। ওনার ঠোঁটের কোণে একটা ম্লান অভিমানের রেখা ফুটে উঠল। তিনি হঠাৎ বলে উঠলেন, আমার ফিরে আসাতে তুমি বোধহয় খুশি হওনি আরিশান। অবশ্য খুশি না হওয়ারই স্বাভাবিক। আমি তোমার সঙ্গে সারা জীবন শুধু অন্যায় করে এসেছি, আর তুমি সব সময় মহৎ সেজে আমায় ক্ষমা করে গেছো। তাই ভাবছিলাম এবারও বোধহয় শেষবারের মতো আমায় ক্ষমা করে দিয়ে নিজের বুকে টেনে নেবে। কিন্তু তোমার ওই উদাসীনতা আমাকে বড্ড কষ্ট দিচ্ছে। আরিশান মৃধা কিছু বলতে পারলেন না। ওনার কণ্ঠনালী যেন কেউ চেপে ধরেছে। তিনি নিজেকে নিয়ে এক মস্ত বড় গোলক ধাঁধায় আটকে আছেন। নিজের ভেতরের এই অদ্ভুত পরিবর্তন উনি নিজেই ব্যাখ্যা করতে পারছেন না। আরিশান মৃধাকে চুপ থাকতে দেখে আন্তরা মৃধা এবার সোফার কুশনে হেলান দিয়ে কিছুটা বাঁকা চোখে তাকালেন। ওনার কণ্ঠে এবার হালকা উপহাসের সুর ফুটে উঠল। নিজের থেকে হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ে করেছো দেখছি। তবে সুখেই তো ছিলে আমাকে ছাড়া। আমি তো ভেবেছিলাম, কই তুমি বুঝি আজও শুধু আমাকেই ভালোবাসো আরিশান? আমার স্মৃতি আঁকড়ে ধরে বুঝি আজও একা কেঁদে মরো? আন্তরা মৃধার এই তীক্ষ্ণ কথা জবাবে আরিশান মৃধার মুখচ্ছবি আরো কঠোর হয়ে উঠল। উনি নিজের ভেতরে তোলপাড় লুকিয়ে অত্যন্ত নিষ্পৃহ গলায় শুধু বললেন, এমন কিছুই না। আন্তরা মৃধা ওনার এই সংক্ষিপ্ত উত্তর শুনে ঠোঁট টিপে একটু হাসলেন। ওনার সে হাসির আড়ালে কি লুকিয়েছিল তা বোঝা দেয়। পরক্ষণেই তিনি নিজেই তাড়া দিয়ে বললেন, তোমার বোধহয় কোথায় যাওয়ার কথা ছিল, তবে যাচ্ছ না কেন? যাও, নিজের কাজ শেষ করো। আরিশান মৃধা আর একটা মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। নিজের চশমাটা ঠিক করে গাড়ির চাবিটা হাতে নিয়ে দ্রুত পায়ে সদর দরজা দিয়ে বেরিয়ে গেলেন। ওনার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে আন্তরা মৃধার মুখে সে ম্লান ও দুর্বল ভাবটা এক লহমায়
উধাও হয়ে গেল। সেখানে জায়গা করে নিল এক চতুর ও কুটিল বাঁকা হাসি। তিনি সোফায় বসে একা একাই বিড়বিড় করে উঠলেন, এত সহজে এবার তোমাকে আমি ছাড়ছি না মাই লাভলি হাজবেন্ড। ওই মেয়ের একটা স্থায়ী ব্যবস্থা আমি খুব জলদিই করে ছাড়বো। জেবা অত্যন্ত দ্রুত পায়ে অরের পেছন পেছন আসলেও শেষ মুহূর্তে সে আর অরের রুমে গেল না। এই মুহূর্তে নিজের ভেতরের এই তীব্র ঝড়টা কারো সামনে প্রকাশ করার মতো মানসিক অবস্থা তার নেই। সে অরের রুমটা পার হয়ে সোজা করিডোরের শেষ মাথায় থাকা একটা গেস্ট রুমে ঢুকে পড়ল। রুমে ঢুকে জেবা দরজাটা আটকে দিল। লক করার শব্দটা যেন তার নিজের ভাগ্যের উপর একটা চিরস্থায়ী শিলমোহর বসিয়ে দিল। দরজার পিঠ ঠেকিয়ে জেবা আস্তে আস্তে স্লাইড করে মেঝের ওপর হাঁটু গেড়ে বসে পড়ল। ঠিক তখনই এতক্ষণ ধরে বুকের ভেতর দলা পাকিয়ে থাকা কান্নাগুলো বাঁধ ভাঙা বন্যার মতো উগরে এলো। এতক্ষণ সবার সামনে যে শক্ত খোলসটা সে ধরে রেখেছিল তা এক নিমিষে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জেবা দুই হাতে নিজের মুখটা চেপে ধরল যাতে তার কান্নার আওয়াজ বাইরে না যায়, কিন্তু বুকের ভেতরটা তীব্র যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। আরিশান মৃধাকে এত চড়াই উতরাই পার করে নিজের জীবনে পেয়েও আজ তাকে আবার ছেড়ে দিতে হবে, এই সত্যটা যেন তার কলিজা ছিঁড়ে ফেলছিল। যেবার ভালোবাসা কখনো পূর্ণতা পেল না। মনের এক কোণে তীব্র অভিমান মাথা চাড়া দিয়ে উঠল। লোকটা নিশ্চয়ই এখন খুব খুশি। এত বছর পর তার ভালোবাসার মানুষটা, তার জীবনে প্রথম নারী ফিরে এসেছে। আরিশান মৃধা তো তাকেই চেয়েছিল চিরকাল। আমি কিভাবে থাকবো ওই লোকটাকে ছাড়া? জেবা ফুপিয়ে ফুপিয়ে নিজের মনেই আছাড় খেতে লাগলো। পরক্ষণেই সে মাথা ঝাঁকিয়ে নিজেকে নিজে শাসন করতে শুরু করলো। না যেবা, তুই এমনটা করিস না। তোকে এখন নিজের সমস্ত অধিকার ছেড়ে দিতে হবে। নিজের মনকে শান্ত কর। লোকটা লোকটা তোকে কোনোদিন ভালোবাসেনি। তুই সবসময় লোকটার পিছনে আটার মতোই চিপকেছিলি। সে তো কেবল দয়া আর দায়িত্বের খাতিরে তোকে শুয়ে গেছে। তখন তার স্ত্রী পাশে ছিল না বলে তুই জায়গা পেয়েছিলি, কিন্তু এখন তো আসল মানুষটা চলে এসেছে। তোকে এখন এই দুজনের মাঝখান থেকে সরে আসতেই হবে। জেবার সমস্ত শরীর অবশ হয়ে এলো। সে হাঁটু গেড়ে বসে থাকা শক্তিটুকু হারিয়ে ফেলল এবং একসময় কান্নার বেগ সামলাতে না পেরে শীতল মেঝেটার উপরে শুয়ে পড়ল। চোখে জলে মেঝের একটা অংশ ভিজে সিক্ত হয়ে গেছে। মেঝেতে শুয়ে থাকা অবস্থাতেই জেবা নিজের ডান হাতটা চোখের সামনে তুলে ধরল। কবজিতে জল জল করছে আরিশান মৃধার কিনে দেওয়া সেই সোনার চুড়িগুলোর দিকে তাকিয়ে জেবা চোখে জল আরো দ্বিগুণ বেগে নামলো। সে আবার টুকরে কেঁদে উঠল। চুড়িগুলো আরিশান মৃধা ওকে নিজ হাতে পরিয়ে দিয়েছিল, তাই আর ওগুলো খুলেনি জেবা। প্রিয় মানুষটার দেওয়া জিনিসগুলো ওর কাছে অমৃত মনে হয়েছিল। জেবা সিলিংয়ের দিকে তাকিয়ে শূন্য চোখে হাসলো। এখন তাকে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম তকমাটা নিজের নামের পাশে জড়তে হবে, ডিভোর্সি তকমা। সমাজ তাকে নিয়ে হাজারটা কটু কথা বলবে, আঙ্গুল তুলবে, কিন্তু জেবা এই কলঙ্কটাও মাথা পেতে নেবে শুধু তার ভালোবাসার মানুষটার জন্য। লোকটা নিজের পুরনো ভালোবাসা, নিজের আপন মানুষটাকে নিয়ে সুখে থাকুক। জেবা তো এটাই চেয়েছিল। আরিশান মৃধার সুখের চেয়ে বড় তো তার নিজের আত্মসম্মান বা সমাজের তকমা হতে পারে না। সারিম তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্টের হাতাটা ঠিক করছিল। একটু তাড়াহুড়ো করে রেডি হচ্ছিল সে। ঠিক এমন সময় অরি হুট করে ওর রুমে এসে ধপ করে খাটের উপর বসে পড়ল। অরিকে আজ হঠাৎ কোনো কারণ ছাড়া নিজের থেকে এই রুমে আসতে দেখে সারিম মনে মনে একটু অবাক হলো। তবে অবাক হওয়া চেয়ে ওর মনের ভেতর এক চিলতে খুশি খেলে গেল। ভাবলো, যাক, যাওয়ার আগে বউকে একটু কাছে পাওয়া যাবে। কিন্তু সারিমের সেই ভাবনায় এক বস্তা ঠান্ডা জল ঢেলে দিয়ে অরি আচমকা খাট থেকে উঠে দাঁড়ালো। ও চোখ দুটো রাগে একদম রক্ত লাল হয়ে আছে। টান টান হয়ে সারিমের একদম সামনে এসে দাঁড়ালো অরি। হাইটে সারিমের চেয়ে কিছুটা ছোট হওয়ায় ওর দিকে সোজা তাকাতে অরির একটু অসুবিধে হচ্ছিল। তাও সে নিজের রাগী চাউনিটা ধরে রাখলো। সারিম অরির এই রাগটুকু বেশ উপভোগ করলো। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে এক হাত দিয়ে অরিকে বগলে ধরে আলতো করে ওপরে তুলে নিজের কোলের সামনে নিয়ে এলো। অরি সাধারণত এমন করলে ছটফট করে, কিন্তু আজ সে কিচ্ছু বলল না। উল্টো শক্ত করে সারিমের গলা জড়িয়ে ধরে ঝুলতে থাকলো।
ওর চোখের দিকে তাকিয়ে সারিমের মনে বেশ সুবিধা ঠেকল না। শান্ত সাগরের নিচে যেন এক বিশাল সুনামি লুকিয়ে আছে। সারিম অরির গালটা আলতো ছুঁয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে চন্দ্রিমা? এভাবে তাকিয়েছো কেন? অরি কিছুক্ষণ একদৃষ্টে সারিমের চোখের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ শক্ত গলায় বলে উঠল, আপনি একটা অশুভ ক্যারেক্টারলেস সারিম। সারিম কথাটা শুনেও মোটেও সিরিয়াস নিল না। ওর ঠোঁটের কোণে একটা দুষ্টুমি ভরা হাসি ঝুলিয়ে বলল, জানি বউ, শুধু তোমার চোখে আমি এমন। অরি ওর এই হালকা মেজাজ দেখে আরো চটে গেল। দাঁতে দাঁত চেপে বলল, আই জাস্ট হেট ইউ। আমি ঘৃণা করি আপনাকে সারিম। সারিম হাসি মুখেই জবাব দিল, সেটাও জানি। আমি আপনার জীবনের দ্বিতীয় নারী, তাই না সারিম? অরির এই আকস্মিক প্রশ্নে সারিম কিছুটা দমে গেলেও চাইলো অরিকে আরেকটু রাগাতে। অরিকে রাখতে দেখে ওর বড্ড ভালো লাগছিল, তাই মুখে একটা আফসোসের ভাব এনে সারিম বলল, ও নো, সত্যিটা তাহলে তুমি জেনেই গেলে? অরির কণ্ঠস্বর এবার কেঁপে উঠল। তাহলে এটা সত্যিই ছিল? সারিম দুষ্টুমিটা চালিয়ে গিয়ে বলল, বউ, সত্যিই ছিল। মেয়েটা খুব ভালোবাসতো আমায়, এখনো বাসে। আমার অপেক্ষায় সে আজও বিয়ে করেনি। ভাবছি তুমি যেহেতু আমায় মেনে নিচ্ছ না, তাহলে তাকে একটা চান্স দেওয়া যায়, কি বলো? সারিম অরিকে একটু জেলাস ফিল করানোর জন্যই কথাটা বলেছিল। তবে অরি এবার আর একটা কথাও বলল না। চোখের পলকে সে সারিমের কোল থেকে শটান নিচে নেমে দাঁড়ালো। আর ঠিক পর মুহূর্তেই সারিমকে চরম মাত্রায় স্তব্ধ আর অবাক করে দিয়ে সে তার ডান হাতটা তুলে পরপর এক নাগাড়ে সারিমের গালে 6টা কড়া থাপ্পড় বসিয়ে দিল। চড়ের আওয়াজগুলো প্রতিধ্বনিত হলো রুমে। সারিম ড্যাব ড্যাব করে তাকিয়ে নিজের গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। বেচারা একদম তাজ্জব বনে গেছে। ওর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ওর এই শান্ত বউটা এভাবে অশান্ত হয়ে ওকে কেন এভাবে মারলো, তার কোনো হিসাব সে মেলাতে পারল না সারিম। এদিকে অরি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। অত্যন্ত দ্রুত পায়ে সারিমের রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে হনহন করে চলে গেল। আর সারিম আয়নার সামনে ওভাবেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। গালে তখনও অরির আঙ্গুলের 5টা লাল দাগ জ্বলজ্বল করছে। সারিম ভাবলো অরির পিছু নিয়ে তার রুমে যাবে। বউটার হঠাৎ এহেন আচরণে সারিমের চিন্তা লাগলো। সে যেতেই নিবে এমন টাইমে ওর ফোনটা সশব্দে বেজে উঠল। সারিম ফোনের দিকে তাকাতেই দেখে শিক্ষা বোর্ড থেকে কল এসছে। ফোনটা গুরুত্বপূর্ণ, তাই সারিম পিক করলো। ওপাশ থেকে তারা আসলো সারিমকে এখনই যেতে হবে। কিছুক্ষণের মধ্যেই মিটিং শুরু হতে চলেছে। আজকের মিটিংয়ে সারিমের থাকাটা মোস্ট ইম্পর্ট্যান্ট। অগত্যা সারিম অরির কাছে আর গেল না। বেড সাইড টেবিল থেকে গাড়ির চাবিটা হাতে নিয়ে বেরিয়ে পড়লো কাজে যাওয়ার উদ্দেশ্যে। রাত তখন ঠিক 8টা। চারপাশের জমাট বাঁধা অন্ধকারকে সঙ্গী করে আরিশান মৃধার গাড়িটা পার্ক করে সদর দরজা গলিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলো। কোটের বোতামটা আলগা করতে করতেই তিনি ড্রয়িং রুমের দিকে এগোতেই হঠাৎ থমকে দাঁড়ালেন। ওনার সুতীক্ষ্ণ চোখ দুটো মুহূর্তের জন্য সংকুচিত হয়ে উঠল। ড্রয়িং রুমের আলো আধারি ছায়ার মাঝে সোফায় বসে আছেন সোলেমান শেখ। তার মুখে এক হাসির রেখা। তিনি বেশ আয়েশ করে অত্যন্ত হাসি খুশি ভঙ্গিতে আন্তারা মৃধার সঙ্গে গল্পে মেতে আছেন, যেন বহু বছরে চেনা কোনো পরম আত্মীয়ের সঙ্গে দীর্ঘ বিরতির পর মোলাকাত হয়েছে। আর তাদের ঠিক পাশের সোফায় এক কোণে জড়সড় হয়ে চুপচাপ বসে আছেন জেবা। মেয়েটার দিকে তাকালে বুকটা কেমন যেন হাহাকার করে ওঠে। তার চঞ্চল চপল মুখটা আজ বড্ড মলিন, যেন এক নিমিষেই কেউ ওর ভেতরের সমস্ত বসন্তকে কেড়ে নিয়ে এক ধূসর শরৎ এনে দাঁড় করিয়ে দিয়েছে। আরিশান মৃধার জুতোর খটখট শব্দে ড্রয়িং রুমের গল্পে ক্ষণিকের ছেদ পড়ল। ওনাকে প্রবেশ করতে দেখেই আন্তারা মৃধা মুখে এক কৃত্রিম চওড়া হাসি ফুটিয়ে সাগ্রহে ডেকে উঠলেন, আরিশান এসো, দেখো কে এসেছে। সোলেমান শেখও ধীর ভঙ্গিতে পিছু ফিরে তাকালেন। আরিশান মৃধাকে দেখে তার ঠোঁটের কোণের হাসির পরিধি আরো কিছুটা বিস্তৃত হলো। তিনি অত্যন্ত আন্তরিক গলায় বললেন, এসো আরিশান, তোমার কথাই হচ্ছিল।
আরিশান বৃথা কোনো কথার উত্তর দিলেন না। ওনার সমস্ত অবয়ব জুড়ে এক গম্ভীর হিমশীতল নীরবতা। ওনার তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টি চারপাশে সবাইকে উপেক্ষা করে সোজা গিয়ে থিতু হলো জেবার ওপর। তিনি কোনো ভূমিকা না করে সোজা হেঁটে গিয়ে জেবার একদম সামনে সোফাটায় ওর মুখোমুখি হয়ে বসলেন। কিন্তু জেবা একবারের জন্য ওনার দিকে ফিরে তাকালো না। সে নিজের কোলের ওপর রাখা আঙ্গুলগুলোর দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন আরিশান মৃধা নামের কোনো মানুষের অস্তিত্বই এই ঘরে নেই। পরিবেশের এই গুমট ভাবটা কাটাতে সোলেমান শেখ নিজেই আবার কথা বলে উঠলেন। তিনি আন্তারার দিকে একবার তাকিয়ে আরিশানের উদ্দেশ্যে বললেন, আন্তরাই আমাকে ডেকে আনলো। সত্যি আরিশান, তুমি বড্ড ভাগ্যবান। মানুষ তার জীবনে ভালোবাসা খুব কমই ফিরে পায়। তুমি খুব লাকি যে তুমি তোমার ভালোবাসার মানুষকে আবার পুনরায় ফেরত পেয়েছ। সোলেমান শেখের মন্তব্যের জবাবে আরিশান মৃধা একটি শব্দ উচ্চারণ করলেন না। ওনার জল শক্ত হয়ে রইল। তবে আন্তারা মৃধা সোলেমান শেখের কথায় বেশ তৃপ্তির হাসি হাসলেন, যেন এই প্রশংসাটা তারই প্রাপ্য ছিল। আরিশান মৃধা পকেট থেকে ওনার ফোনটা বের করলেন। স্ক্রিনের দিকে গম্ভীর মনোযোগে কিছু একটা করছিলেন, যেন তার সামনে বসে থাকা মানুষগুলোকে পাত্তা দেওয়ার মতো বিন্দু মাত্র সময় বা মানসিকতা ওনার হাতে নেই। ওনার এই উদাসীনতা ও অবজ্ঞা ঘরের ভেতরে বাতাসকে আরো ভারী করে তুলল। সোলেমান শেখ এবার একটা দীর্ঘশ্বাস ফেলে আরিশান মৃধা আর আন্তরা মৃধা দুজনের উদ্দেশ্যেই বলতে শুরু করলেন, আসলে কি জানো, সন্তানদের ভুলের জন্য আজকাল বাবা মাদের ভীষণ ভোগান্তি পোহাতে হচ্ছে। এই যে এত বড় একটা কেলেঙ্কারি ঘটে গেল, এখানে দোষটা কিন্তু সাবিনা আর জেবা দুজনারই। এখানে সমানতালে দোষটা করেছে। এখানে দোষটা আমার বা তোমার নয় আরিশান, দোষটা এই ছেলে মেয়েদের। তবে আর নয়, আমি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এটুকু বলে সোলেমান শেখ খানিকক্ষণের জন্য থামলেন। আরিশান মৃধা এতক্ষণে ফোন থেকে চোখ সরালেন। ওনার গম্ভীর চোখের মণিজোড়া সোলেমান শেখের ওপর স্থির হলো, যেন তিনি পরবর্তী বাক্যটি শোনার জন্য অপেক্ষা করছিলেন। সোলেমান শেখ গলাটা সামান্য ঝেড়ে নিয়ে বললেন, জেবা ভুল করেছে, তা সে নিজের মুখে স্বীকার করেছে। আমি আসলে আজকে এখান থেকে জেবাকে নিয়ে যেতে এসেছি। আমার মেয়ে যে নিজের ভুলটা বুঝতে পেরেছে, এইটুকুই আমার জন্যে অনেক। আমি অলরেডি উকিলের সাথে আলাপ করে এসেছি। ডিভোর্সের আইনি কাজ সম্পন্ন হতে মাস 3 সময় লাগবে। এই 3 মাস জেবা আমার সাথেই থাকবে। এরপর আমি ওকে স্টাডির জন্য আমেরিকা পাঠিয়ে দেব। ওখানে ওর নতুন জীবনটা গুছিয়ে নেবে। সোলেমান শেখের কথা শেষ হতেই আন্তারা মৃধা যেন হাতে স্বর্গ পেলেন। তিনি সোফায় একটু নড়ে চড়ে বসে খুশিতে গদগদ হয়ে বললেন, এটা তুমি খুব ভালো এবং বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নিয়েছো সোলেমান। যেবার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমার তরফ থেকে সব সময় শুভকামনা রইল। মেয়েটার একটা হিল্লে হওয়া দরকার। জেবা এতক্ষণ পাথরের মতো নিথর হয়ে বসেছিল, কিন্তু এবার তাকে মুখ খুলতেই হলো। বুকের ভেতর হাজারটা ভাঙচুরের শব্দ, কলিজা ছিঁড়ে যাওয়া কষ্টগুলোকে অত্যন্ত নিপুণভাবে ধামাচাপা দিয়ে সে একটা কৃত্রিম হাসি মুখে ফুটিয়ে আরিশান মৃধার দিকে তাকিয়ে বলল, সরি আঙ্কেল, আমার জন্য আপনাকে আর আপনার পরিবারকে অনেক কিছু ফেস করতে হয়েছে। আমি সেদিন এমন পাগলামি না করলে আজকে হয়তো এত বড় সমস্যা তৈরি হতো না। আসলে আমি এখন বুঝতে পেরেছি আপনার আর আমার একদম যায় না। আপনি তো আমার বাবার মতো শ্রদ্ধেয়। আমি হয়তো বয়সের তাড়নায় আর আবেগের ভেসে একটা মস্ত বড় পাগলামি করে বসেছিলাম। তার জন্য দয়া করে আমায় ক্ষমা করবেন। জেবার মুখ থেকে বাবার মতো এবং আবেগের পাগলামির শব্দগুলো যখন বের হচ্ছিল, তখন আরিশান মৃধা চোখ দুটো যেন সামান্য কেঁপে উঠল। তিনি এক দৃষ্টে মেয়েটার দিকে তাকিয়ে রইলেন। ওনার পাথুরে মুখের আড়ালে কি তীব্র তোলপাড়, কি গভীর ভাবাবেগ লুকিয়েছিল তা আদৌ বোঝা গেল না। ওনার চোখ দুটো যেন এক
অতুলান্ত মহাসমুদ্র, যার গভীরতা মাপা সাধারণ মানুষের সাধ্যের বাইরে। সোলোমন শেখ ঘড়ির দিকে তাকিয়ে জেবাকে বললেন, জেবা মা, তোর যদি প্রয়োজনীয় কিছু থাকে তাহলে উপরে গিয়ে চট করে গুছিয়ে নিয়ে আসো, আমাদের বের হতে হবে। জেবার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে সোফা ছেড়ে উঠে ধীর পায়ে ওপরে নিজের ঘরের উদ্দেশ্যে চলে গেল। আরিশান মৃধা তখনও নির্বিকার নিষ্পৃহ, ওনার মুখে কোনো বিকার দেখা গেল না। ড্রয়িং রুমে তখন আন্তারা মৃধা, সোলেমান শেখ নিজেদের মধ্যে গল্পের ঝুড়ি খুলে বসেছিলেন। আরিশান মৃধা ওনাদের দিকে তাকিয়ে বলে ওঠেন, আমার একটা জরুরি ফোন কল করতে হবে। এই এক্সকিউজ দিয়ে ড্রয়িং রুম থেকে উঠে বাইরের লনের দিকে চলে গেলেন আরিশান মৃধা। উপরে এসে জেবা সরাসরি নিজের রুমে না গিয়ে অরির রুমে ঢুকলো। অরি তখন জানালার পাশে দাঁড়িয়েছিল। জেবার রুমে ঢুকে কোনো কথা না বলে নিজের গলা, হাত আর কান থেকে আরিশান মৃধার দেওয়া গয়নাগুলো একটা একটা করে খুলতে লাগলো এবং অত্যন্ত যত্ন সহকারে অরির ড্রেসিং টেবিলের ওপর নামিয়ে রাখলো। অরি দাঁড়িয়ে দাঁড়িয়ে জেবারে নিঃশব্দ বিদায়ের প্রস্তুতি দেখছিল। ওর বুকে একটা চেনা কষ্ট মোচড় দিয়ে উঠলেও কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলল না। জেবা সব গয়না রাখা শেষ করে অরির দিকে একবার তাকালো। ওর মলিন ফ্যাকাশে মুখে একটা বিষাদের করুণ আভা ফুটে উঠল। সে খুব মৃদু গলায় বলল, আমি আসি রে অরি, তুই ভালো থাকিস। অরি নিজের ভেতরের আবেগটুকু চেপে রেখে শুধু বলল, ঠিক আছে, সাবধানে যাস। জেবা একটা ম্লান বিবর্ণ হাসি হেসে অরি রুম থেকে বেরিয়ে এলো। করিডর দিয়ে ও যখন সিঁড়ির দিকে এগোচ্ছিল ঠিক তখনই বাড়ির একজন মেয়ের অত্যন্ত দ্রুত পায়ে এসে ওর সামনে দাঁড়ালো। মেয়েটি জেবার দিকে তাকিয়ে বলল, ম্যাম, সারিম স্যার আপনাকে এক্ষুনি ছাদে ডেকেছেন। উনি বললেন আপনার সাথে ওনার জরুরি কথা আছে। মেয়েদের মুখে কথাটা শুনে জেবা বেশ অবাক হলো। এতক্ষণ যাবৎ নিচে ছিল সে, কই সারিমকে এখনো তো বাড়ি ফিরতে দেখেনি। তবে পরক্ষণে জেবা ভাবলো হয়তো সে অরির রুমে আসার ঠিক পরপরই সারিম বাড়ি ফিরেছে, আর জেবা খেয়াল করেনি। সারিম ভাই কেন ওকে ছাদে ডাকবে, এই কৌতূহল আর সামান্য দ্বিধা নিয়ে জেবা সিঁড়ি বেয়ে ছাদের উদ্দেশ্যে রওনা হলো। রাতের ছাদটা একদম অন্ধকার, নিঝুম কালো আকাশটা মাথার উপর ভেঙে পড়ছে। জেবা ছাদে পা রাখতেই চারপাশের এই নিস্তব্ধতা দেখে কিছুটা দমে গেল। পুরো ছাদে কোনো আলোর চিহ্ন নেই, চারপাশটা খা খা করছে। জেবা অন্ধকারের মধ্যে চোখ পিটপিট করে তাকালেও কাউকে দেখতে পেল না। সারিমকে কোথাও না দেখে ওর মনের ভেতর একটা অজানা চিন্তার রেখা ফুটে উঠল। জেবা অন্ধকারের দিকে যেয়ে কিছুটা জোরে সারিমের নাম ধরে ডাকলো, শারিম ভাইয়া, কোথায় আপনি? কিন্তু চারপাশ থেকে শুধু বাতাসের শাঁসা শব্দ ছাড়া আর কোনো উত্তর এলো না। জেবা ছাদের এ মাথা থেকে ও মাথা হেঁটেও যখন সারিমকে পেল না, ভাবলো হয়তো সারিম চিলেকোঠার ঘরটায় বসে আছে। জেবা ধীর পায়ে চিলেকোঠার দিকে এগিয়ে গেল। চিলেকোঠার দরজাটা সামান্য খোলাই ছিল। জেবা ভেতর ঢুকে সারিমকে খুঁজতে গিয়ে যে পা রাখলো, ঠিক তখনই পেছন থেকে এক ঝটকায় কেউ একজন দরজাটা টেনে ধরে সজোরে আটকে দিল। একটা ভারী তালা লাগানোর শব্দ হলো বাইরে থেকে। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় জেবা পুরো স্তব্ধ হয়ে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, হাত বাড়িয়েও নিজের হাত দেখা যাচ্ছে না। ভীতি আর আশঙ্কায় জেবার গলার কাছে চিৎকার আটকে গেল। সে পাগলের মতো দরজার দিকে ছুটে গিয়ে দুই হাতে দরজায় আঘাত করতে লাগলো। কে কে বাইরে? দরজা খুলুন। শারিম ভাইয়া, আপনি কি বাইরে? প্লিজ দরজাটা খুলুন, আমার খুব ভয় করছে। কেউ আছেন? দরজাটা খুলুন। জেবা অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে দরজার হাতলটা ধরে ঝাঁকাতে লাগলো। চিৎকার করে দরজা খোলার জন্য অনুনয় করতে লাগলো, কিন্তু চিলেকোঠার দেওয়াল ভেদ করে বাইরে থেকে কোনো সাড়া শব্দ এলো না। আরিশান মৃধা লনের দিক থেকে ফিরে এসে ড্রয়িং রুমে নিজের পূর্বের জায়গাটিতে আবার এসে বসলেন। ওনার অবয়বে সে চেনা গাম্ভীর্য আর উদাসীনতা। সোফায় হেলান দিয়ে তিনি পকেট থেকে ফোনটা বের করে আবার স্ক্রল করতে শুরু করলেন। ওনার চোখে মুখে এক অদ্ভুত ডোন্ট কেয়ার ভাব, যেন এই ঘরের ভেতরে বা বাইরে কি ঘটে যাচ্ছে তা নিয়ে ওনার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই।
এদিকে সোলেমান শেখ সোফায় বসে বারবার নিজের হাত ঘড়ির দিকে তাকাচ্ছিলেন। সময় পেরিয়ে যাচ্ছে, অথচ জেবার নিচে আসার কোনো লক্ষ্য নেই। সাধারণ একটা ব্যাগ গোছাতে একটা মেয়ের এতক্ষণ সময় লাগার কথা নয়। জেবাকে এখনো নিচে নামতে না দেখে ওনার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি কিছুটা অস্থির হয়ে সোফায় নড়ে চড়ে বসলেন। সোলেমান শেখকে এভাবে বারবার ঘড়ি দেখতে আর চিন্তিত হতে দেখে আন্তারা মৃধার চতুর চোখ দুটো চকচক করে উঠল। তিনি মুখে কৃত্রিম সহানুভূতি ফুটিয়ে নরম গলায় বললেন, কি ব্যাপার সুলেমান, তুমি বড্ড চিন্তিত হয়ে পড়েছো দেখছি। সোলেমান শেখ চিন্তা নিয়ে বললেন, জিবা এখনো পিচ্ছে না কেন? সময় পেরিয়ে যাচ্ছে। আসলে মেয়ে মানুষের গোছগাছ তো একটু সময় লাগা স্বাভাবিক। আচ্ছা, তুমি ব্যস্ত হয়েও না, আমি নিজেই দেখছি যে বা এখনো কেন নিচে আসছে না। কথাটা বলে আন্তারা মৃধা সোফা ছেড়ে উঠলেন এবং অত্যন্ত ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরের তলার দিকে উঠে গেলেন। অরি বেলকনি সোফায় শরীরটা এলিয়ে পড়ে আছে, পরনে একটা ওভারসাইজড শার্ট যেটা অরির কাঁধ থেকে কিছুটা ঝুলে আছে। টেবিলের ওপর ফেলে রাখা রিডিং গ্লাসটা এখন আর কোনো উপকারে আসছে না, কারণ অরির ঝাপসা দৃষ্টি এখন বইয়ের পাতায় নয়, বরং বাইরের অন্ধকার আকাশটার দিকে নিবদ্ধ। বাদামি চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে, চোখের নিচে ফোলা ফোলা ভাব জানান দিচ্ছে অনেকক্ষণ সে কেঁদেছে। মুখটা এক অদ্ভুত শক্ত আবরণে ঢাকা, যেন ভেতরের ভেঙে পড়া অস্তিত্বটাকে সে প্রাণপণে আড়াল করে রেখেছে। সারাদিন বই খাতাগুলো অস্পৃশ্য হয়ে পড়ে আছে। অরি যেন সময়ের স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তার মস্তিষ্কের ভেতরে এখনো প্রতিধ্বনিত হচ্ছে সারিমের সেই উপহাসের সুর। অরি সারিমের জীবনে আসা দ্বিতীয় নারী। কথাটা কেমন ভোঁতা ছুরি হয়ে অরির হৃদয়ে বারবার আঘাত করছে। সারিম তাকে এভাবে না ঠকালেও পারত, ভালোবাসা না থাক, অন্তত মিথ্যা আশা তো না দিলেও পারত। সারিমের সেই পাগলামি, সেই আধিপত্য, সেই অদ্ভুত মায়া কবে যে অরে নিজের অজান্তে এগুলোর মধ্যে তলিয়ে গিয়েছিল তা সে নিজেও জানে না, কিন্তু এখন সবটাই যেন একটা নিষ্ঠুর প্রহসন মনে হচ্ছে। অরে বুঝতে পারছে না সে কি সারিমের জীবনে কোনো এক অধ্যায় ছিল, নাকি নিতান্তই কোনো অপশনাল চরিত্র যে পরিস্থিতির প্রয়োজনে এসেছে এবং পরিস্থিতির প্রয়োজনে হারিয়ে যাবে। অরি ধীরে ধীরে উঠে বসলো, নিজের হাত দুটোকে মুঠো করে ধরে আকাশের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বিড়বিড় করলো, যেন নিজেকেই কিছু একটা বোঝানোর আপ্রাণ চেষ্টা করছে। মুখে সিরিয়াসলি আই এম ফাইন, ইটস জাস্ট আ ফেজ, সব ঠিক হয়ে যাবে। এটা তো কিছুই না, একটা সাময়িক ঝড় মাত্র। কথাগুলো বলতে গিয়ে ওর গলার স্বর কেঁপে উঠল। নিজের চোখে জলটুকু হাত দিয়ে দ্রুত মুছে ফেলল অরি। নিজের আবেগগুলোকে এভাবে প্রকাশ করা ওর কাছে এখন বড্ড বেমানান, বড্ড দুর্বলতার মনে হচ্ছে। অরি নিজেকে শক্ত করার চেষ্টা করলো, ঠিক সেই মুহূর্তে দরজায় টোকা পড়ল। এই সময় আবার কে এসছে তা দেখার জন্য অরি বেলকনির সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। চোখটা ভালোভাবে মুছে নিয়ে টেবিলের ওপর থেকে রিডিং গ্লাসটা পরে নিল। দরজা খুলতেই সামনে আন্তারা মৃধাকে দাঁড়িয়ে থাকতে দেখে অরি একটু অস্বস্তি বোধ করলো। তবে আন্তারা মৃধা সেসবে পাত্তা না দিয়ে দ্রুত গলায় তাড়া দিয়ে জিজ্ঞেস করেন, ভেতরে জেবা আছে? থাকলে ওকে বলো দ্রুত নিচে আসতে। যে ভাই এখানে নেই, ও তো সেই কখন রুম ছেড়ে বেরিয়ে গেল। আন্তারা মৃধা অরির কথা শুনে অবাক হলেন। বেরিয়ে গেছে মানে? জেবাকে উনি নিচে নামতে দেখেনি, গেল কোথায় তাহলে মেয়েটা? উনি অরির দিকে তাকিয়ে পুনরায় কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করেন, তুমি শিওর তো? অরি মাথা নাড়ালো। আন্তারা মৃধা একটু চিন্তায় পড়লেন। মেয়েটা কোথায় যাবে তা ভাবতে লাগলেন। পরক্ষণেই মনে করলেন বাড়ির অন্য রুমগুলোয় একবার চেক করা উচিত, হয়তো কোনো রুমে জেবাকে পেয়ে যাবেন তিনি। অন্ধকার চিলেকোঠায় দম বন্ধ করার গুমট পরিবেশে জেবা ভয়ে কুঁকড়ে আছে। ছোটবেলা থেকে অন্ধকারের প্রতি তার এক তীব্র, প্রায় পঙ্গু করে দেওয়া আতঙ্ক ছিল। আজ সে অনিশ্চিত অন্ধকারের বুক চিরে একাকী বন্দি থাকা যন্ত্রণা যেন তার সহ্য শক্তির শেষ সীমাটুকু গুড়িয়ে দিচ্ছিল। চারপাশের দেয়ালগুলো যেন জীবন্ত হয়ে তাকে গ্রাস করতে আসছিল। যেবার মনে হচ্ছিল বাতাস ক্রমশ ভরিয়ে আসছে, বুকের ভেতরটা হাতুড়ে পেটার মতো ধকধক করছে, কপালে জমে উঠছে ঠান্ডা ঘামের বিন্দু। এক সময় সেই তীব্র ভয়ের
প্রভাবে জেবার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো। মাথার ভেতরটা প্রচণ্ড বেগে ঘুরতে শুরু করতেই সে আর নিজেকে সামলাতে পারল না। অন্ধকার যেন একটা দানবের মতো তাকে গিলে ফেললো। অস্ফুট একটা কান্না মিশ্রিত আর্তনাদ তার গলা চিরে বেরিয়ে এলো, আর পরক্ষণে সবকিছু নিথর হয়ে গেল। চিলেকোঠার ঠান্ডা, শক্ত ও ধুলোবালি মাখা মেঝেতে অচেতন হয়ে লুটিয়ে পড়ল জেবা। তার নিস্পন্দ শরীরটা পড়ে রইল এক কোণে। চারপাশের অন্ধকারটা যেন তাকে দেখে এক পৈশাচিক জয়ে হাসতে লাগলো। আন্তারা মৃধা গেস্ট রুমের দিকে এগিয়ে গেলেন, যেখানে জেবার থাকার কথা ছিল। সেখানে গিয়ে দেখলেন ঘর একদম ফাঁকা। আন্তারা মৃধা ভ্রুকুচকে ডাকলেন, জেবা, তুমি এখানে আছো? কোনো উত্তর নেই। তিনি ওয়াশরুম, বেলকনি, এমনকি আশেপাশের অন্যান্য গেস্ট রুমেও খুঁজলেন। অরির রুমেও নেই মেয়েটা। পুরো বাড়িতে কোথাও জেবা চিহ্ন মাত্র নেই। জেবাকে কোথাও খুঁজে না পেয়ে আন্তারা মৃধার মেজাজ চরমে পৌঁছে গেল। ওনার মনে হলো এই মেয়েটা ইচ্ছে করে সবাইকে নাচিয়ে মারছে। তিনি দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন। চোখে মুখে তখন তার আগ্নেয়গিরির আগ্নুৎপাত। সোলেমান শেখ ড্রয়িং রুমের সোফায় অত্যন্ত অধৈর্য ও অশান্ত হয়ে বসেছিলেন। তিনি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলেন। আন্তারাকে একাকী শূন্য হাতে ফিরে আসতে দেখে তিনি কিছুটা অবাক এবং একই সাথে বিরক্ত হয়ে সোজা হয়ে বসলেন। উদ্বেগ মেশানো স্বরে জিজ্ঞেস করলেন,